বিয়ের 5 মাস পর আমার স্ত্রী মিতুর ক্যান্সার ধরা পড়ল। কি ভয়াবহ কাণ্ড! এই রোগ কি বিয়ের আগে ভাগেই ছিল? মিতু কি লুকিয়েছিল আমাদের কাছে এই ভয়াবহ রোগের কথা? সে যাই হোক, মিতু কেঁদে কেটে বলছে আগে সে কিছুই জানতো না। ছোটবেলায় তার গলায় কাটা বিঁধেছিল, সেই কাটা আটকে ছিল দীর্ঘদিন, ওইটুকুই শুধু জানতো। কিন্তু এখন জানা গেল ওই কাটা থেকেই মূলত ক্যান্সারের উৎপত্তি। ক্যান্সার ধরা পড়েছে বিয়ের পরে, বিয়ের আগে নয়। কিন্তু আমার মায়ের কথা ভিন্ন। তিনি এই বউ ঘরে রেখে ফতুর হতে চান না। তাছাড়া এমন তো না যে আমাদের বিয়ের এক যুগ চলে গেছে, 2-4টা সন্তানই আছে। আম্মার কথা হলো আমায় আর একটা বিয়ে করাবেন তিনি, আর মিতুকে ডিভোর্স দেওয়াবেন, এটাই ফাইনাল। পরদিন সকালবেলায় অফিসে যেতে রেডি হয়ে বের হচ্ছিলাম। মা আমায় বললেন, মোহন বস বাবা, তোর সাথে কথা আছে। আমি মায়ের পাশে বসলাম। মা এবার বললেন, তুই মিতু সম্পর্কে কি সিদ্ধান্ত নিয়েছিস? আমি অবাক হয়ে বললাম, মা বুঝতে পারলাম না, কি বলতে চাইছো? মা তখন বললেন, ওরে ডিভোর্স দিবি কবে? যত দিন বেশি যাবে ততই সমস্যা। 2 দিন পর দেখবি হসপিটালে দৌড়াদৌড়ি শুরু করতে হবে। আমি মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে বললাম, এসব কি বলছো মা? মা অভিমানের গলায় বললেন, কেন, কিছু ভুল বলেছি নাকি? হ্যাঁ ভুল বলেছেন, আমি মিতুকে কিছুতেই ডিভোর্স দিব না, ইম্পসিবল। আম্মা তার মুখ কালো করলেন, কপালে ভাঁজ টানলেন। অফিস থেকে ফেরার পর আমি ভীষণ অবাক হলাম। মিতু সিঁড়ির গোড়ায় বসে হাঁটু ভাঁজ করে কাঁদছে, আর থরথর করে কাঁপছে। সিঁড়ির গোড়ায় দরজাটা বন্ধ করে দেওয়া ভেতর থেকে। আমায় দেখে মিতুর কান্নাটা আরো বাড়ল। আমি চমকে গেলাম ওকে এভাবে কাঁদতে দেখে। এই গা ঝলসানো গরমের দিনে তার গা কাঁপুনি দেখে আমার সন্দেহ হলো। আমি তাড়াহুড়ো করে ওর কপালে হাত রাখলাম। যা ভেবেছে তাই, জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ওকে ধরে দাঁড় করালাম, আর ওর একটা হাত ধরে বললাম, কি হয়েছে মিতু? সন্ধ্যাবেলায় গায়ে এমন জ্বর নিয়ে এখানে বসে কাঁদছো কেন? আর ভেতর থেকে দরজাই বা কে আটকে রেখেছে? মিতু কথা বলে না, আমার দিকে তার গা এলিয়ে দিয়ে কাঁদতে থাকে। আমি এবার ওর মুখের দিকে তাকাই। অনেকক্ষণ ধরে কেঁদেছে ও। কাদার কারণে ওর নাক মুখ ফুলে গেছে, চোখ টকটকে লাল হয়ে আছে। আমি ওকে আবার জিজ্ঞাসা করি, বলি মা কি তোমায় বের করে দিয়েছে? সে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ মা বলেছেন আর কখনো যেন ফিরে না আসি। আপনি নাকি মায়ের কাছে বলেছেন আমায় ডিভোর্স দিবেন। আমি এটা বিশ্বাস করি। আমি আপনার মুখ থেকে সত্যটা জানার জন্য বসে আছি। আমি চমকে উঠি, গা শিউরে ওঠে আমার। কত বড় মিথ্যাচার! আমার গর্ভধারিণী মা এমন, আমি ভাবতেও পারছি না। আমি ওর হাতটা আরো শক্ত করে ধরি, তারপর আবার দরজায় কলিং বেল চাপি। মা আসে, দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে আমাদের দুজনকে একসাথে এভাবে দেখে চমকে ওঠে মা। আমি কি বলেছি মিতুকে ডিভোর্স দিব মা? মা চুপ করে থাকে, কথা বলে না। এবার আরো জোর গলায় জিজ্ঞাসা করি, উত্তর দাও বলছি। আমি কি বলেছি তোমার কাছে এমন কথা? মা কথা ঘুরিয়ে ফেলেন, বলেন, ওকে তুই ফিরিয়ে এনেছিস কেন? আমি বলিনি তোর জন্য মেয়ে দেখেছি? মায়ের আচরণ আমায় আহত করে। আমি মায়ের দিকে তাকাই, তারপর বলি, আমার জন্য নতুন মেয়ে দেখার কি প্রয়োজন মা? মিতুর সমস্যা কি? মা ঝটপট উত্তর দেন এবার, বলেন, এই মেয়ে বাঁচবে না। তুই শুনেছিস ক্যান্সারের রুগীকে কখনো বাঁচতে? আমি মাকে আবার বলি, হায়াত ফুরিয়ে গেলে একদিন সবাই মরে যায়। সব পাখি তরুলতা ফুলে এবং নিজেকে চিরঞ্জীব মনে করে ভুল ধারণা করা মানুষটিও। মা আমার কথা শুনে হোঁচট খান এবং চোখ বড় বড় করে বলেন, বেয়াদবের মতো কথা বলছিস কেন? যেন তুই এই বাড়ির হর্তাকর্তা, সব ভুলে গেছিস? তোর বাবার মৃত্যুর পর দিন রাত খেটে খেয়ে না পড়ে তোকে মানুষ করেছি আমি, আর আজ তুই আমার মুখের উপর আমার কথার বিরুদ্ধে কথা বলিস? মায়ের কথা শুনে আমার হাসি পায়, খুব হাসি পায়। আমি হেসে বলি, মা গো, তোমার কথাটা সত্যি। তুমি আমায় কষ্ট করে মানুষ করেছো বলেই তোমার ভুল সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। তোমাদের কাছে বিয়েটা কি শুধুই পুতুল খেলা মা? কেন এটা বুঝতে পারছো না যে আমাদের এই মুহূর্তে মিতুর পাশে দাঁড়িয়ে তাকে সাহস দেওয়া উচিত, তার সেবা শুশ্রূষা করা উচিত? আমরা একটা পুতুল ভেঙে গেলে তা ফেলে দিতে পারি, কিন্তু মানুষকে নয়। মানুষের সুখ দুঃখ আমরা বুঝি বলেই আমরা মানুষ। যারা সুখ দুঃখ বোঝে না, বিপদে আর একটা মানুষের পাশে দাঁড়ায় না, তারা মানুষ নয়, তারা পশুর চেয়ে অধম মা। ভাগো, ধরো তোমার একটা মেয়ের যদি এরকম হতো, যদি ওর ক্যান্সারের মতো ভয়াবহ কোনো অসুখ হতো আর ওর হাজব্যান্ড ওকে তাড়িয়ে দিত, তখন তোমার কেমন লাগতো বলো মা? তুমি এটা মেনে নিতে পারতে? মা আর কথা বলে না, চুপচাপ এখান থেকে চলে যায়। আমি মিতুকে ঘরে নিয়ে যাই। মিতু বলল, মা তো ঠিকই বলেছেন, আমি আর কদিন আছি। আমার জন্য নিজের জীবন কেন নষ্ট করবে? এই কদিন না হয় ভাইয়ের বাসায় কাটিয়ে দিব। তুমি আর একটা বিয়ে করে নাও, অন্তত যাবার আগে আমি তোমার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে দিয়ে যেতে চাই। আমি তখন বলি, মিতু কাপড় চোপড় গোছাও, তোমাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব। এখানে আর থাকবো না। যে বাড়িতে কোনো মানুষ নেই সেই বাড়ি নির্জন বনের মতো। মিতু আমার দিকে অবাক চোখে তাকায়। আমি ওকে তাড়া দেই, দ্রুত করো, রাত বাড়ছে কিন্তু। মিতু মনমোড়া হয়ে ব্যাগপত্র গোছায়। এদিকে কলিং বেলের শব্দে আমার মা আবার দরজা খোলেন। ঘরে আসে ডাক্তার নীলা। একটা ফাইল মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, কিছু মনে করবেন না, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একটা ভুল হয়ে গেছে। তুমি কিসের কথা বলছো মা? ভেতরে এসো। না আন্টি, আসলে এই ফাইলটা দেওয়াটা খুব জরুরি ছিল, তাই হুট করে চলে আসলাম। মনে হলো আমার নিজেরই এখানে এসে আপনাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। তুমি আমাকে বিষয়টা খুলে বলো। আমি বুঝতে পারছি না তুমি কি বিষয়ে কথা বলছো। আসলে আপনার পুত্রবধূর ক্যান্সার হয়নি, কিন্তু গতকাল যে তুমি, হ্যাঁ আসলে আপনার পুত্রবধূর নামটা হুবহু আরেকজন পেশেন্টের সাথে মিলে গেছে, তাই আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে। এটা হচ্ছে ওনার অরিজিনাল রিপোর্ট। মাফ করবেন, আমাদের জন্য হয়তো আপনার অনেক মানসিক অশান্তির মধ্য দিয়ে গেছেন। কথাগুলো বলে ডাক্তার নীলা চলে গেলেন। আর ব্যাগপত্র গোছানো হলে আমি ওকে নিয়ে ঘর থেকে যখন বের হতে যাব, ঠিক তখনই মা এসে মিতুর হাতটা খপ করে ধরে ফেলে। তুমি কোথায় যাবে
যাবে মা। মিতু কথা বলতে পারে না, কান্নায় ওর মুখ বুজে আসে। আমি তখন বলি, আমি জানি মা তুমি